কিরে, খেলতে যাবি না? বাকিরা কোথায়? না ধুর, আর কেউ খেলতে যাবে না। ক্ষেতের ধারে খেলতে গিয়ে রোজ বকা খেতে হয়। এমন রোজ রোজ বকা খেতে কার ভালো লাগে বলতো? রতন আর নিতাই হলো গ্রামের ছেলেদের খেলার দলের নেতা, কিন্তু রোজ রোজ খেলতে গিয়ে বকা খেতে খেতে সবাই বিরক্ত। আসলে রূপনারায়ণ নদীর ধারে তাদের একটা ছোট্ট গ্রাম। গ্রামটি খুব মনোরম হলেও অসুবিধায় শুধু একটাই, আর সেটা হলো গ্রামের ছেলেদের খেলার কোনো মাঠ নেই। তাই অগত্যা তারা ক্ষেতের মধ্যেই তাদের নিজেদের খেলার জায়গা করে নেয়, কিন্তু তার জন্য প্রতিদিনই তাদের সবাইকে বকা শুনতে হয়। তাই এখন খেলার জায়গা পাওয়াটাই তাদের কাছে খুব একটা চিন্তার ব্যাপার হয়ে গেছে। এই বলছি, শোন না, সবাইকে ডাকি চল। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তাতে আমাদের প্রতিদিন খেলার ব্যবস্থাও হয়ে যাবে, আর কেউ বকবেও না। ঠিক আছে, চল ডাকি সবাইকে। এই বলে দুজন মিলে সবাইকে ডাকতে বেরোলো। ধীরে গ্রামের সব ছেলেদের বাড়ি থেকে ডেকে এক জায়গায় জড়ো করলো রতন ও নিতাই মিলে। এবার রতন সবার উদ্দেশ্যে বলল, ভাই দেখ, আমরা সবাই রোজ রোজ ক্ষেতের মধ্যে খেলতে গিয়ে বকা খাই। তার চেয়ে বরং আমাদের গ্রামের পশ্চিম দিকে যে বাঁশ বাগানটা আছে, সেটার ভেতরে একটা জায়গা যদি আমরা সবাই পরিষ্কার করে নিই, তাহলে আর কোনো অসুবিধাই হবে না, আর কেউ জানতেও পারবে না। ছেলেদের দলের একজন বলল, কিন্তু ওই বাঁশ বাগানটাতে তো কেউ যায় না। সবাই বলে জায়গাটা নাকি ভালো নয়, ওখানে নাকি বাচ্চাদের যেতে নেই। হ্যাঁ, ঠিক ঠিক, আমার দাদু বেঁচে থাকতে বলতো ওই বাঁশবাগান নাকি খুব ভয়ানক, ওখানে ডাকাত আছে, বাচ্চারা গেলে তুলে নিয়ে যাবে। আরে ধুর, যত ভুলভাল কথা। দেখ, ওদিকটায় কেউ সচরাচর যায় না, তাই আমাদের কেউ জ্বালাতেও আসবে না। বিশ্বাস কর, কোনো অসুবিধা হবে না, বরং সারাদিন জমিয়ে খেলা যাবে। রতনের এত জোর দিয়ে সব কথাগুলো বলাতে গ্রামের সব ছেলেরা রতনের কথায় রাজি হয়ে গেল এবং এই বাঁশবাগানে একটা জায়গা ঠিক করে সেটাকে পরিষ্কার করার কাজ শুরু করলো। বেশ কিছুক্ষণ কাজ ভালোভাবেই চলল। হঠাৎই নিতাই কোথা থেকে একটা সিঁদুর মাখা লাল সুতো নিয়ে এসে বলল, এইটা দেখ। এটা কি? কোথায় পেলি এটা? কি জানি কি, ওই গাছটার গায়ে বাঁধা ছিল দেখে আমি খুলে আনলাম। ধুর, এসব ছেড়ে কাজে হাত লাগা জলদি। এবার কিছুক্ষণ পর হঠাৎই কেমন যেন একটা পচা গন্ধ সবার নাকে আসতে শুরু হলো। ইস, এ কি পচা গন্ধ আসছে রে! সামনে কিছু মরে পড়ে আছে নিশ্চয়ই। কিন্তু এতক্ষণ তো গন্ধটা ছিল না, হঠাৎ এরকম গন্ধ এলো কি করে? ধুর, ওসব ছাড়, তাড়াতাড়ি পরিষ্কার করলে আজকে বিকেলেই খেলতে পারা যাবে, চল। রতনের কথায় আবার সবাই জায়গা পরিষ্কার করতে শুরু করলো। এবার হঠাৎ নিতাই চিৎকার করে মাটিতে পড়ে গেল। এই কি হলো রে? পড়ে গেলি কি করে? আমার পেছন থেকে কে একজন খুব জোরে ধাক্কা মারলো রে। কে ধাক্কা মারবে? আমরা সবাই তো এখানে রয়েছি, কেউ তো তোকে ধাক্কা মারেনি। আরে বিশ্বাস কর, সত্যি কেউ ধাক্কা মারলো। নিতাইয়ের কথা শেষ হতে না হতেই দিকবিদিক কাঁপিয়ে একটা ভয়ানক অট্টহাসি শোনা গেল। সেই হাসি শুনে সবার রক্ত হিম হয়ে গেল। সবাই দেখল সামনে কালো ধোঁয়ার এক কুণ্ডলী থেকে বেরিয়ে আসছে একটা সাদা ধপধপে কঙ্কাল। সেই কঙ্কালের চোখের কোটর থেকে ঠিকরে বেরোচ্ছে আগুন। এই দেখে সবাই ভয় দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুট দিল। কোনো মতে সবাই সেই বাঁশবাগান থেকে বেরিয়ে গ্রামের দিকে ফিরল। প্রত্যেকেই তখন ভীত, সন্ত্রস্ত। দেখ, বাঁশবাগানে আমাদের সাথে যা হলো,
সেটা কেউ জানলে কিন্তু আমাদের বিপদ আরও বাড়বে। তার চেয়ে বরং এইসব কথা আর কাউকে বলার দরকার নেই। ওদিকে আর ভুলেও আমরা কখনো যাব না, তাহলে আর কোনো বিপদও হবে না। সবাই তখন রতনের কথায় রাজি হয়ে যায়। যে যার মতো বাড়ি চলে গেল। তবে এই ঘটনার কিছুদিন পর থেকেই এই গ্রামে ঘটা শুরু করলো নানান আশ্চর্য ঘটনা। কখনো কারোর বাড়ি দাওয়া থেকে হাঁস মুরগি চুরি হয়ে যেতে থাকে, কখনো বা কারোর সুস্থ দুধেলা গাই রাতারাতি শুকিয়ে মারা যায়। গ্রামের মানুষ এসব ঘটনায় আশ্চর্য হয়ে পড়েছিল। তবে এবার ধীরে ধীরে পশু বাদ দিয়ে আক্রমণ এগিয়ে চলল এই গ্রামের মানুষের দিকে। রাত দুপুরে অনেকেই সেই কঙ্কালের আক্রমণের শিকার হলো। আতঙ্কে মানুষের রাতের দিকে বেরোনোই মুশকিল হয়ে উঠল। একদিন রাত্রিবেলা শহরে কাজ সেরে গ্রামে ফেরার পথে নগেন মিত্তিরের সদ্য বিবাহিত জামাই এই কঙ্কালের হাতে বেঘোরে প্রাণ হারালো। গ্রামে নেমে এলো শোকের ছায়া। তখন গ্রামের সবাই ঠিক করল যে এই অপদেবতার কোনো এক বিহিত করতে হবে, না হলে এই গ্রামে তাদের পরিবার নিয়ে থাকা দুষ্কর হয়ে যাবে। তাই তারা দল বেঁধে গ্রামের মোড়লের কাছে গেল এবং এর একটা বিহিত করার আর্জি জানালো। গ্রামের মোড়ল সমস্ত ঘটনা আগে থেকেই শুনেছিল, কিন্তু সবাই একজোট হয়ে তার কাছে যাওয়াতে সে তখন সবাইকে নিয়ে এক তান্ত্রিকের কাছে গেল। তান্ত্রিককে সবটা বলাতে তান্ত্রিক বুঝতে পারল যে এটা কোনো সাধারণ প্রেতাত্মার কাজ নয়, নিশ্চয়ই কোনো খুব শক্তিশালী পাপী আত্মা এই কাজটা করেছে। তান্ত্রিক এবার চোখ বন্ধ করে বিড়বিড় করে কি সব মন্ত্র পড়তে লাগলো। গ্রামের মানুষ আশ্চর্য হয়ে দেখতে লাগলো যে ধীরে ধীরে তান্ত্রিকের সামনে একটা সাদা ধোঁয়ার মতো কুণ্ডলী পাকিয়ে ওঠে এবং তার ভেতর থেকে এক কদাকার বিভৎস মূর্তি এসে সামনে দাঁড়ালো। এই দেখে গ্রামের মানুষ সবাই ভয় পেয়ে গেল। ভয় পাবেন না, এই ডাকিনী আমার কাছে বন্দী। ও আপনাদের কোনো ক্ষতি করবে না। ওকে ডেকেছি কারণ আপনাদের গ্রামে যে প্রেতটি আপনাদের জীবন অতিষ্ঠ করে তুলছে তার ব্যাপারে জানার জন্য। এবার তান্ত্রিক প্রেতের উদ্দেশ্যে সমস্ত ঘটনা বলল এবং তাকে আদেশ দিল সেই প্রেতের সমস্ত খোঁজ নিয়ে আসতে। এই বলে সেই প্রেতটি আবার আগের মতো সেই সাদা ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে অদৃশ্য হয়ে গেল। বেশ কিছুক্ষণ পরে আবারও সেই সাদা ধোঁয়া দেখা দিল এবং আবার সেই কদাকার বিভৎস মূর্তির আবির্ভাব হলো। তার খোঁজ কি আনলি? বল। আজ থেকে অনেক বছর আগে এই গ্রামে এক ডাকাতের আনাগোনা ছিল। পশু চুরি থেকে মানুষ খুন, কোনো কিছুই সে বাদ রাখেনি। এমনকি তার উপদ্রবে মানুষের দিনে দুপুরে বেরোনো বন্ধ হয়ে উঠেছিল। পুরো গ্রাম তার অত্যাচারে জর্জরিত হয়ে উঠেছিল। গ্রামের লোকেরা তখন একদিন এক ফন্দি করে এবং তাকে সেই ফাঁদে ফেলে তারপর তাকে পিটিয়ে আধমরা করে তাকে ওই বাঁশবাগানে ফেলে রাখলো। যন্ত্রণায় চিৎকার করতে থাকলো ডাকাত, কিন্তু কেউ এলো না। রাতের বেলা শেয়াল কুকুর মিলে তার শরীর থেকে মাংস খুবলে খুবলে খেল। যন্ত্রণায় বারবার চিৎকার করে উঠল ডাকাত, কিন্তু নিজেকে বাঁচাতে পারল না। ধীরে ধীরে তার প্রাণ দেহ থেকে বেরিয়ে গেল, আর দিনের পর দিন সেই বাঁশবাগানে সেই ডাকাতের মৃতদেহ পড়ে থেকে ধীরে ধীরে পচে গলে গেল।
গ্রামের মানুষ ডাকাতের মৃত্যুতে খুশিতে মেতে ওঠে। গ্রামে উৎসব শুরু হয়ে গেল। কিন্তু কিছুদিন পর থেকে সেই ডাকাতের প্রেতাত্মা গ্রামে উপদ্রব শুরু করলো। প্রতিদিনই গ্রামের কেউ না কেউ সেই ডাকাতের প্রেতাত্মার শিকার হতে থাকলো। তখন গ্রামের লোকেরা দল বেঁধে এক তান্ত্রিকের কাছে সাহায্য চাইতে গেল। গ্রামের মানুষরা তান্ত্রিককে সমস্ত ঘটনা বললে। আমাদের বাঁচান ঠাকুর মশাই, আপনাকে তো আমরা সবটাই বললাম, এবার আপনি এর একটা উপায় করুন, নয়তো এই ডাকাতের প্রেতাত্মা আমাদের সবাইকে যে গ্রাম ছাড়া করে ছাড়বে। দেখো, এই প্রেতাত্মা প্রতিহিংসা পরায়ণ, সে নিজের মৃত্যুর বদলা নিচ্ছে। এরকম প্রেতাত্মা খুব শক্তিশালী হয়, তবে আমি নিজের শক্তি দিয়ে সেই প্রেতাত্মাকে ওই বাঁশবাগানে বেঁধে দেব, যাতে সে আর তোমাদের আক্রমণ না করতে পারে। কিন্তু কোনোভাবে যদি সেই বাঁধন থেকে মুক্তি পায়, তখন কিন্তু সে তোমাদের আবার আক্রমণ করে নিজের মৃত্যুর বদলা নেবে। এই বলে সেই তান্ত্রিক গ্রামের মানুষদের নিয়ে সেই বাঁশবাগানে যায় এবং সেই প্রেতের ওপর নিজের মন্ত্র প্রয়োগ করে তাকে সেই বাঁশবাগানের একটা গাছের সাথে বেঁধে তাতে একটি সিঁদুর মাখা লাল সুতো বেঁধে দেন এবং গ্রামের সবাইকে বলেন যে কোনোভাবেই যেন ওই সুতোটি কোনো বাচ্চা না খোলে। 14 বছরের নিচের কোনো বাচ্চাই এই সুতোটা খুলে ওই প্রেতকে মুক্ত করতে পারবে, নয়তো এই প্রেত চিরকালের মতন এই বাঁশবাগানে আটকে থাকবে। এই শুনে গ্রামের মানুষরা তান্ত্রিকের জয় জয়কার করতে করতে গ্রামে ফিরে আসে এবং শান্তিতে বসবাস শুরু করে। তারপর বহু বছর কেটে যায়। ওই ভয়ানক প্রেতাত্মা ওই বাঁশবাগানে আটকে থাকে। কিন্তু বেশ কিছুদিন আগে এই গ্রামের কিছু বাচ্চা খেলার জন্য ওই বাঁশবাগানে যায় এবং নিজেদের অজান্তেই সেই প্রেতাত্মাকে মুক্ত করে দেয় এবং তারপর থেকে এই সমস্ত ঘটনা ওই প্রেতাত্মা ঘটাচ্ছে নিজের বদলা পূর্ণ করার জন্য। গ্রামের সবাই মিলে তখন সেই তান্ত্রিককে বলল, আমাদের রক্ষা করুন, নয়তো আমরা সবাই এই গ্রামে প্রেতের হাতে মারা পড়ব ঠাকুর। এই বলে সবাই তান্ত্রিকের পায়ে পড়ে অনুরোধ করায় তখন তান্ত্রিক রাজি হয়ে বলল, সামনের অমাবস্যা রাতে ওই বাঁশবাগানে এক যজ্ঞের আয়োজন আমি করব এবং নিজের মন্ত্র বলে সেই প্রেতকে এই গ্রাম ছেড়ে যেতে বাধ্য করব। কিন্তু এই কাজে আপনাদের সবাইকেই সেদিন উপস্থিত থাকতে হবে, প্রধানত সেই বাচ্চারা যারা সেদিন বাঁশবাগানে খেলতে গিয়েছিল। যেমন কথা ঠিক তেমনি কাজ। অমাবস্যার রাতে সেই তান্ত্রিক গ্রামের লোকেদেরকে নিয়ে সেই বাঁশবাগানে গিয়ে হাজির হলো। হঠাৎ করেই এক বীভৎস ঝড় উঠল। বাঁশবাগান যেন এলোমেলো হয়ে উঠল। সবাই ভয় পেতে শুরু করেছে। এই দেখে তান্ত্রিক সবার উদ্দেশ্যে বলল, কেউ ভয় পাবেন না, এটা শুধু সেই দুষ্ট প্রেতাত্মার মায়া। ও আপনাদের ভয় দেখিয়ে আমাদের পরিকল্পনা অসফল করতে চায়। এই বলে নিজের ঝোলা থেকে কি একটা বার করে সে আকাশের দিকে ছুঁড়ে দিতেই ঝড় থেমে গেল। চারিদিক আবার আগের মতো শান্ত হয়ে উঠল। এবার তান্ত্রিক নিজের ঝোলা থেকে একটা ছুরি বার করে একটা মন্ত্র পড়তেই গ্রামের লোকেদের চারিপাশে একটা গণ্ডি কাটল। এবার সে এক এক করে যজ্ঞের সরঞ্জাম ঝোলা থেকে বার করে যজ্ঞে বসল। বসার আগে তান্ত্রিক শুধু একটি কথা বলল, এই যজ্ঞ চলাকালীন অনেক রকম মায়া আপনারা দেখবেন, অনেক কিছু শুনবেন, কিন্তু কোনোভাবেই এই যজ্ঞ স্থানের গণ্ডি পেরিয়ে যাবেন না। এই বন্ধন একবার ভেঙে গেলে আমি আর কিচ্ছু করতে পারবো না।
তাই কোনো মায়াতে ভ্রমিত হয়ে ভয় পাবেন না। মন ব্যাকুল হয়ে উঠলে মা তারাকে ডাকুন, তিনি রক্ষা করবেন। এই বলে যজ্ঞের আগুন জ্বালিয়ে যজ্ঞে বসল তান্ত্রিক। তবে বেশ কিছুক্ষণ পর থেকেই নানা রকমের ভয়ানক কাণ্ড হতে শুরু করল। কখনো কোনো বাচ্চার কান্না ভেসে আসলো, কখনো আবার কোনো মহিলার আর্তনাদ, কখনো বা বাঁশবাগান থেকে বেরিয়ে আসলো সারি সারি কঙ্কালের দল, কখনো বা তাদের দিকে ধেয়ে এলো কিছু পচা গলা মৃতদেহ। এসব দেখে গ্রামের সমস্ত মানুষ ভয় সিটিয়ে গেল, কিন্তু তান্ত্রিকের কথা অনুযায়ী তারা কেউ গণ্ডি থেকে বেরোলো না, বরং তারা সবাই এবার মা তারাকে স্মরণ করা শুরু করল। ধীরে ধীরে সমস্ত কিছু অন্ধকারে মিলিয়ে চারিদিক শান্ত হয়ে গেল। এবার হঠাৎই চারিদিক কাঁপিয়ে এক ভয়ানক অট্টহাসি শোনা গেল। এবার চোখ খুলল তান্ত্রিক। কে তুই? আমি জানি তুমি নিজের প্রতিশোধ পূর্ণ করতে এসেছো, কিন্তু আমি তোমার এই বদ মতলব কোনোদিনও পূর্ণ হতে দেব না। যদি ভালো চাস তো এই গ্রাম ছেড়ে এক্ষুনি চলে যা। আবার সেই অট্টহাসি শোনা গেল। তুই আটকাবি আমায়? তুই? আমি বহু বছর অপেক্ষা করেছি এই বদলার আশায়। এই গ্রামের কাউকে আমি ছাড়বো না। এই গ্রামকে শ্মশান না বানিয়ে আমি এই গ্রাম ছাড়বো না। এই নে! বলে যজ্ঞের থেকে কিছুটা ছাই তুলে কি একটা বিড়বিড় করে বলে একটা গুমোট অন্ধকারের দিকে ছুঁড়ে দিল সেই তান্ত্রিক। অমনি ভেতর থেকে বাবা গো মা গো বলে একটা কঙ্কাল বেরিয়ে এলো। ছেড়ে যাবি না, যাবো না। এই বলে চিৎকার করে এক ভয়ানক হাসি হেসে অদৃশ্য হয়ে গেল কঙ্কালটা। গ্রামের লোকেরা এসব দেখে আরো ভয় পেয়ে গেল। তান্ত্রিক কিছুটা যজ্ঞের ছাই তুলে মন্ত্র পড়ে ছুঁড়ে দিতে যাচ্ছিল, অমনি কোথা থেকে একটা গাছের বিশাল বড় ডাল এসে লাগলো তান্ত্রিকের গায়ে। যন্ত্রণায় আর্তনাদ করে উঠল তান্ত্রিক, আর সেই আর্তনাদ শুনে আবার সেই কঙ্কাল আবির্ভূত হলো। আর তার সাথে আর বেশি করে শোনা গেল তার সেই ভয়ানক অট্টহাসি। এবার তান্ত্রিক রেগে গিয়ে বলল, নরকের কীট, তোর এত সাহস! তুই আমার গায়ে হাত তুললি? বীরভূমের শ্মশানে পঞ্চমুণ্ডির আসনে বসে পিশাচ সিদ্ধ তান্ত্রিক আমি। এই বলে হাতে কিছুটা যজ্ঞের ছাই তুলে কি একটা মন্ত্র বিড়বিড় করে সেই ছাই ছুঁড়ে মারল কঙ্কালের দিকে। অমনি কঙ্কালের পুরো গায়ে আগুন জ্বলতে শুরু করলো। এই বলে চিৎকার করতে লাগলো কঙ্কাল, চল, আরো চল, এ নরকের আগুন! হাসতে শুরু করলো তান্ত্রিক। কঙ্কাল এবার চিৎকার করে বলল, আমায় ছেড়ে দে, কথা দিচ্ছি এই গ্রাম ছেড়ে চিরকালের মতন চলে যাব। আর কোনো দিন এই গ্রামের কোনো ক্ষতি করব না। প্রমাণ দে যে তুই চলে যাচ্ছিস। আমি চলে গেলে এই গ্রামের সামনে যে বট গাছটা, গাছের মগডালটা ভেঙে পড়বে। এই বলে কঙ্কালটি অদৃশ্য হয়ে গেল এবং কিছুক্ষণ পরেই মরমর করে সামনের বটগাছের মগডালটা ভেঙে পড়ল। এইভাবেই সেই তান্ত্রিকের সাহায্যে সেই গ্রামটি প্রেতের হাত থেকে চিরকালের মতো মুক্তি পেল।
আজকের ভৌতিক গল্প এখানেই শেষ। গল্পটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আমাদের সঙ্গে থাকুন আরও রহস্যময় ও ভয়ের গল্প শোনার জন্য। ধন্যবাদ।